হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। এটা ছিল ব্যাস পুজোর আগের দিন সকালবেলা। দর্শন আরতির আগে করেই আমরা এখন যাচ্ছি দাদুর দোকানে। আগের ব্লগে তো তোমাদের বলেইছিলাম যে সন্ধ্যাবেলায় দাদুর দোকানে গিয়েছিলাম কিছু গোপী ড্রেসের কালেকশন সিলেক্ট করতে, যেটা পরের দিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটা শুট করার জন্যই কিন্তু আমরা এখন যাচ্ছি দাদুর দোকানে। গোপী ড্রেসের ভিডিওগুলো কমেন্ট সেকশনে তোমরা কিন্তু সবসময় এই প্রশ্নটাই করো যে দাদুর দোকানের ঠিকানাটা একবার বলো, যদিও আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো ভাবে তোমাদেরকে বলে দিয়েছি। তো চলো, আমি কিন্তু নামহাটের গেট থেকে এখন টোটো ধরে সোজা চলে যাচ্ছি কালভাটের কাছে। তোমরা নামহাটের গেট থেকে যে কোনো একটা টোটো ধরে তাদেরকে বলবে কালভাটের কাছে দাদুর গোপী ড্রেসের দোকান। তো সবাই এখন মোটামুটি ওটা চেনে, তাই ওখানে পৌঁছাতে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। এখানে দেখো প্রচুর ফলের দোকান থাকবে, আর তাছাড়া ভক্তিবেদান্ত হসপিটাল থাকবে, আর এই যে গৌরীয় মঠের ঠিক অপোজিটেই কিন্তু দাদুর দোকানটা। নামহট্ট থেকে আসলে তোমরা এভাবে আসবে, আর যদি তোমরা ঘাট থেকে আসো ওখান থেকেও যে কোনো একটা টোটো ধরে বলবে আমরা কালভাটের কাছে একটা গোপী ড্রেসের দোকান আছে, দাদুর দোকান, সেখানে যাব। তো ওরাও তোমাদেরকে নিয়ে আসবে। যাই হোক, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো যেহেতু আমরা তোমাদের জন্য একটা ভিডিও শুট করব, তো সেই কারণে দোকানটা ওপেন করার আগেই আমরা চলে এসেছি। আর তা না হলে এত ভিড় হয় যে ভিডিও শুট করতে খুবই প্রবলেম হয়। তাও সেদিন খুব তাড়াতাড়ি চটপট করে ভিডিওটা শুট করে চলে আসতে হয়েছে। তার কারণ হচ্ছে ফেস্টিভ্যাল টাইম, পূজা ছিল, প্রচুর ভিড় হয়েছিল। আমাদের ভিডিও শুট করার পর আমরা যখন বেরোই বাইরে দেখি প্রচন্ড গরম। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়েই সামনে কিছু ফলের দোকান ছিল, ওখানে আসি। এখান থেকে আমাদের বেশ অনেক রকমের ফল কেনার আছে, যেহেতু তার পরের দিনই ছিল গুরু মহারাজের আবির্ভাব তিথি, তাই গুরু মহারাজকে কি গিফট করা যেতে পারে সেটাই ভাবছিলাম। আর সেটা চিন্তা করতে করতেই গান্ধা বলে যে মেজদি চল গুরু মহারাজকে খুব সুন্দর করে সাজিয়ে একটা ফলের ঝুড়ি টাইপের এরকম কিছু একটা করি। তো কি করছে, কত সুন্দরভাবে সাজিয়েছে, সে সবটাই শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে। তবে তখনও পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে গুরু মহারাজের কাছে আদৌ আমরা এই জিনিসটা পৌঁছাতে পারবো কিনা। যাই হোক, ঘুরে ঘুরে ফল দেখতে দেখতে এদিক থেকে ওদিকে যেতেই ব্যাস ছাতাটা উড়ে আমার মাথায় এসে পড়ে আর অপর্ণার চোখে লাগে। তখন তো হাসছিলামই, আর এখন ভিডিওটা দেখতে দেখতে আরো হাসি পাচ্ছে, আমার হাসি থামছে না। তো এখানে আমরা একে একে কি কি ফ্রুটস দেবো সেগুলো দেখে নিচ্ছিলাম, আর মাতাজিও একটু হেল্প করছিল, বলছিল এটা নাও এটা নাও, এটা ভালো লাগতে পারে গুরু মহারাজের। তো সেইভাবেই নাও হচ্ছিল। তো এটা খুব সুন্দরভাবে একটা সাজানো হবে, আর সাজানোর ভিডিওটাও না আমরা করেছিলাম, তবে সেটা আমার হাতেই ডিলিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে এডিট করা হয়ে গেছিল, আমার বোন এই পুরোটা সাজিয়েছে। যতক্ষণ আমরা ফলগুলো কিনে নিচ্ছি ততক্ষণে চলো তোমাদেরই কিছু করা কমেন্ট আমি আমার এই ব্লগে শেয়ার করব। আজকের প্রথম কমেন্টটা পড়ছি আমি ইউটিউব থেকে। তো তার নাম হচ্ছে রেখা সরকার। তো সে কমেন্ট করেছে, হরে কৃষ্ণ মাতাজি, আপনাদের ব্লগ দেখতে আমি খুব ভালোবাসি, আমরা আপনাকে খুব মিস করি, আপনার কেক কি আমরা শিলিগুড়ি থেকে অর্ডার করতে পারি? থ্যাংক ইউ মাতাজি, আমাদের ভিডিও দেখে আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর রইল কেকের কথা, অত দূর থেকে কেকের অর্ডার আমরা নিতে পারবো না, ওটা সম্ভব নয়। তবে আমাদের এখন একটা নতুন প্রোডাক্ট বের করেছি, সেটা হচ্ছে দেশি ঘি। তো ওইটা আপনারা অর্ডার করতে পারেন, আমরা পুরো ইন্ডিয়াতে যেখানে হোক পাঠাতে পারবো। তো যাই হোক, এরপর নেক্সট যার কমেন্টটা পড়বো তার নামটা দেওয়া নেই, তার চ্যানেলের নামটা এখানে মেনশন করা আছে। যাই হোক, তার কমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সে কমেন্ট করেছে, আমি তোমাদের নতুন ভিউয়ার্স, তোমাদের ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তোমরা এইভাবে এগিয়ে যাও, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য। এরপর নেক্সট কমেন্ট করব যার, সে হচ্ছে একজন সেলিব্রিটি, কম বেশি তোমরা সবাই তাকে এখন চেনো। তবে আমার কাছে কিন্তু সুকন্যা দিদি আমার দিদির ফ্রেন্ড। তো সুকন্যা দিদি কমেন্ট করেছে, বাহ দারুণ বললি কথাগুলো। তো একটা ব্লগে তো সবসময় সবকিছু শেয়ার করা যায় না, তবে এই কমেন্ট করে হোক বা পার্সোনালি হোক, সুকন্যা দিদি কিন্তু আমাকে সব সময় ভীষণ উৎসাহ দেয় সবকিছুতে। থ্যাংক ইউ সুকন্যা দিদি, এত ব্যস্ততার মধ্যেও তুমি আমার ভিডিও নিচে এসে কমেন্ট করেছো। যাই হোক, আজকে এই কটা কমেন্টই তোমাদের সাথে শেয়ার করলাম, আবার নেক্সট ব্লগে বাকি কমেন্টগুলো শেয়ার করব। তো ফল কেনার পর আমরা কিন্তু আমাদের রুম চেঞ্জ করে নিয়েছি, আমরা চলে এসেছি উড়িয়া মঠে। দুপুরবেলায় এখানে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরে। তার কারণ হচ্ছে গুরু মহারাজকে আমরা যে গিফটগুলো দেবো সেগুলো আগে নৃসিংহদেবের কাছে অফারিং করব। আমাদের এতটাই সৌভাগ্য যে আমরা নৃসিংহদেবের কাছে অফারিং করার পরই জানতে পারি গুরু মহারাজ এই মন্দিরের ভেতর দিয়েই বাইরে যাবেন। তো আমরা ওখানে গুরু মহারাজের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। তো ফুলটা দিতে পারি, আর ফলের যে ঝুড়িটা সেটা দিতে পারছিলাম না। তো আবার কিছুটা ছুটে যাওয়ার পরই কিন্তু ওনারা আমাদের থেকে গুরু মহারাজের জন্য ফলের ঝুড়িটাও নিয়ে নেন। তো যাই হোক, সেদিন কিন্তু ভীষণই আনন্দ হচ্ছিল।
তার যথেষ্ট কারণ আছে, অনেক কারণ আছে। তো তার মধ্যে একটা হলো আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে, তো সত্যি খুব ভালো লাগছিল। তো যাই হোক, এরপর আনন্দ করতে করতে খুশিতে আমরা চলে যাই প্যান্ডেলে। ওখান থেকে এসে চলে আসি প্রসাদ পেতে গদা ভবনে। গদা ভবনে আমাদের কুপন ছিল, আর আজকে আমরা সবাই একসাথে প্রসাদ পাচ্ছিলাম। দিদি, জামাইবাবু, মা, গান্ধা সবাই মিলে একসাথে প্রসাদ পাচ্ছিলাম। প্রসাদে অনেক কিছু আইটেম ছিল। তো এখন প্রসাদ পেয়ে এবার আমরা চলে যাব রুমে। সবকিছু মিলিয়ে সেই দিনটা আমার কাছে ভীষণ লাকি একটা দিন ছিল। তো যাই হোক, প্রসাদ পাওয়ার পর আমরা বাইরে চলে আসি, আর বাইরে বৃন্দা দিদি, মানা দিদির মা, এদের সবার সাথে দেখা হয়। তো ওখানে বসে আমরা আধ ঘন্টা, প্রায় 40 মিনিটের মতন গল্প করতে থাকি। যদিও তার কোনো ভিডিও ক্লিপিংস আমি নিইনি। সেই ছোটবেলার কথা, আগের কথা, আমরা মায়াপুরে আগে এসে কি করতাম, কোথায় থাকতাম, কিভাবে থাকতাম, সেসব নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট দিন, ব্যাস পুজোর দিন। আমি তেমন খুব একটা ভিডিও করতে পারিনি, ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকে। তো আমরা এখন চলে এসেছি গুরু মহারাজের এক্সিবিশনের গেট দিয়ে শুরুতে ঢুকতেই কিন্তু ওখানে গুরু মহারাজের ছোটবেলা থেকে সবটা দেওয়া আছে। এমনকি এখানে গুরু মহারাজকে পাঠানো প্রভুপাদের সমস্ত চিঠি দেওয়া ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে আসি প্যান্ডেলে। আর কিছুক্ষণের মধ্যে এখানে গুরু মহারাজ আসছেন, তাই এখানে এসে সবাই অপেক্ষা করছিল গুরু মহারাজের জন্য। প্যান্ডেলে অনেকক্ষণ থাকার পর আমরা চলে যাই প্রসাদ পেতে। আমাদের সবার কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল, আর আজকের প্রসাদও ছিল আমাদের গদা ভবনে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল একটা শরবত, আর সেই শরবতটা আমরা বুঝতে না পেরে সবাই পাতা ধুয়ে নিই, হাত ধুয়ে নিই। তারপরে কিছুটা বেঁচে থাকার পর মনে হয় যে খুব জল তৃষ্ণা পেয়েছি, একটু জল খেয়ে নিই। তো তখন যখন খাই তখন বুঝতে পারি এ বাবা, ওটা তো শরবত ছিল। আজকে হচ্ছে ফিস্ট প্রসাদ, আর প্রত্যেকবার গুরু মহারাজের জন্মদিনের ফিস্ট প্রসাদে কিন্তু ভীষণ টেস্টি টেস্টি প্রসাদ থাকে। প্রথমে আমাদের এখানে দিয়ে দিয়েছিল রেড সস পাস্তা, পকোড়া আর স্যালাড। ছোটবেলায় কিন্তু গুরু মহারাজের জন্মদিনের সকালবেলায় আমরা এই গদা ভবনেই সবাই আসতাম, ওখানে গুরু পূজা করা হতো। আর তারপর গুরু পূজার শেষে সিঙ্গারা, মিষ্টি, এই সমস্ত প্রসাদগুলো দেওয়া হতো। সে সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে এক এক করে। আর তারপর এখানে দিয়ে দেয় অন্ন, একটা পাঁচমিশালি সবজি, পটল পোস্ত আর পনিরের সবজি, দই, মিষ্টি, এই সমস্ত কিছু খেয়ে আমরা একটু হাঁটতে বেরোই। তো তৃষ্ণাদি আর জামাইবাবুর সাথে, আর কৃষ্ণাও সাথে ছিল আমাদের। আমরা এসেছিলাম এদিকে একটু ঘুরতে, আর এখানে আম গাছ দেখে এরা তো লোভ সামলাতে পারছিল না, সাথে আমিও পাচ্ছিলাম না। কিন্তু আমি যেহেতু এদের থেকে বড় বয়সে, তাই হাত দিতে পারছিলাম না লজ্জায়। ভাগ্যিস আমি হাত দিইনি, এরা তো আম দেখাতে দেখাতে কয়েকটা আম পেরেও নিয়েছে। তো যাই হোক, বাগানে একটু ঘোরা হয়ে গেলে জামাইবাবু চলে যায় জামাইবাবুর কাজে, আর তৃষ্ণাদির মেয়ে চলে আসে আমাদের রুমে। আমরা সবাই মিলে শুয়ে শুয়ে কিছুক্ষণ গল্প করি। এরপর আবার সন্ধ্যাবেলা চলে যাই প্যান্ডেলে, সেখানে গুরু মহারাজ আছেন। তারপর একে একে সাফারি প্রোগ্রাম হয়, সে সবটাই কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করবো। জয় পতাকা স্বামী গুরু মহারাজ।